হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বিকাল 6টার স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো সাম্প্রতিককালে সবথেকে চর্চিত 2023 প্রাইমারি টেটের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটাই কালকে আলোচনা শুরু করেছিলাম যে সিডিপি থেকে যে কোয়েশ্চেন্সগুলো এসে সেগুলো কোন টপিক থেকে এসছে এবং কী ধরনের কোয়েশ্চেন তারা করেছে এবং তারা যে চাইছে, অর্থাৎ পর্ষদ যে চাইছে যে ক্যান্ডিডেটসরা নিজেদেরকে তৈরি রাখুক, সে কীভাবে তৈরি রাখার কথা ভাবছে, সেই বিষয়গুলোকে কিন্তু আজকে এখানে আলোচনা করব। গতকাল আমরা প্রথম 16টা কোয়েশ্চেন নিয়েছিলাম, আজকে বাকি কোয়েশ্চেনগুলো করব এবং অনেকে কমেন্টে করেছিল যে ইভিএস পার্টটাকে ডিসকাস করতে, সেটাও ডিসকাস কিন্তু আগামীতে করা হবে। তো আজকে দেখো 17 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ আজকের প্রথম প্রশ্ন বলছে ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমের শিখনের স্তরগুলি হলো। ঊর্ধ্বক্রম মানে যে নিচ থেকে উপর দিকে যে শিখনের যে স্তরগুলো রয়েছে পরপর সেগুলো সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী, সাংকেতিক, সাংকেতিক সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী, মূর্ততাধর্মী সাংকেতিক সক্রিয়তামূলক, নাকি প্রাক মানসিক সক্রিয়তাধর্মী, নাকি সক্রিয়তামূলক মূর্ততাধর্মী। যে সমস্ত শিক্ষাবিদ মনোবিদদের স্টাডিগুলো তত্ত্বগুলো রয়েছে, সেই প্রত্যেকটা তত্ত্ব থেকে কিন্তু কোয়েশ্চেন তারা দেওয়ার চেষ্টা করেছে এবং শুধুমাত্র দেওয়ার চেষ্টা করেছে বললে ভুল হবে, তার অন্তর্নিহিত যে তথ্য রয়েছে সেই অনুযায়ী তারা দেওয়ার চেষ্টা করেছে। এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে সক্রিয়তামূলক, এখানে থাকবে সক্রিয়তামূলক, তারপরে মূর্ততাধর্মী, তারপরে সাংকেতিক। নেক্সট কোয়েশ্চেন রয়েছে নিম্নোক্ত বিবৃতিগুলির বিবেচনা করতে বলেছে। এক, ধারাবাহিক উন্নয়ন ক্রম, মানে ধারাবাহিক উন্নয়ন ক্রম বলতে যেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ যে ডেভেলপমেন্ট, নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম। দুই, বৃদ্ধি বংশগতি পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। তাহলে এইটা তো খুবই কমন একটা ব্যাপার, আমি বারবার যখন ক্লাসগুলো তোমাদেরকে করাই, যখনই দেখবে যে হেরিডিটি আর এনভায়রনমেন্টকে একসাথে স্বীকার করা হচ্ছে, সেটা সবসময় সঠিক। 3 নম্বর বলেছে জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন, পরিণাম হচ্ছে ম্যাচুরিটি। 4 নম্বর বলেছে বিকাশ একমাত্র বংশগতির দ্বারাই প্রভাবিত হয়। বিকাশ মানে হচ্ছে তোমার ডেভেলপমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলতে হবে। এখানে একটা জিনিস তোমরা নিজে বিচার করো। অপশন নাম্বার এটা যেটা বলেছে ধারাবাহিক উন্নয়নক্রম নির্দিষ্ট সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম, কখনই হতে পারে না। সিসি, সিসি তো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলছে, এখানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ যে ডেভেলপমেন্ট রয়েছে বা যেটা হচ্ছে তোমার বিকাশ রয়েছে ডেভেলপমেন্ট, তো সেটা কি সবার ক্ষেত্রে একরকম হবে? কখনই হবে না। আবার ডি নাম্বারটা বলেছে বিকাশ একমাত্র বংশগতির দ্বারা প্রভাবিত হয়। কেন বংশগতির দ্বারা কেন প্রভাবিত হবে? তাহলে ডক্টর বি আর আম্বেদকর কখনোই ডক্টর বি আর আম্বেদকর হতে পারতেন কি? পারতেন না। তাহলে বিকাশ কখনোই শুধুমাত্র বংশগতির দ্বারা প্রভাবিত হয় না, সেখানে পরিবেশেরও গুরুত্ব রয়েছে। বাকি যে দুটো অপশন দিয়েছে 2 আর 3, সেগুলো কিন্তু আপাত দৃষ্টিতে সঠিক মনে হলো, এটা অ্যাকচুয়ালি সঠিকই। তো অপশন নাম্বার বি হচ্ছে 2 এবং 3, এটা হচ্ছে সঠিক। অর্থাৎ সিডিপির কনসেপ্টটা ক্লিয়ার করা চাইছে তারা, যে চাইছে তাদের যে সিডিপির কনসেপ্টটা ক্লিয়ার হোক। আচ্ছা, এই যে প্রশ্নটা, এই ধরনের প্রশ্নের ট্রেন্ড দেখা যাচ্ছে 2023 থেকে কিন্তু দিয়েছে, এবং তোমরা যারা ডেলি আমাদের সিডিপি ক্লাসগুলো করছো তোমরা জানো এই ধরনের কোয়েশ্চেন্স কম বেশি রাখার চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। সো বিবৃতি আর যুক্তি। বিবৃতি হচ্ছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, যেটা সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের উপর নিবদ্ধ রাখে। আর বলছে তা পরীক্ষার ফলাফলের উপর নিবদ্ধ রাখে, দৃষ্টি নিবদ্ধ রাখে, মানে সিসিইর উদ্দেশ্যই হচ্ছে পরীক্ষার ফলাফল। আর যুক্তি দিয়েছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন উভয়কেই অন্তর্ভুক্ত করে। তো এখানে দেখো যুক্তিটা বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে বিবৃতিটার থেকে, তাই কি না? তাহলে কিন্তু বোঝা যাচ্ছে এটা ভুল, কারণ মার্কসের উপরে কখনোই দৃষ্টি নিবদ্ধ করবে না, কিন্তু কিসের উপরে করবে? সামগ্রিক মূল্যায়ন অন্তর্ভুক্ত করবে, গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন। অপশন নাম্বার ডিটা দেখো, এ হলো মিথ্যা কিন্তু আর হচ্ছে সত্যি, অর্থাৎ বিবৃতি মিথ্যা, যুক্তিটা সত্যি। মনে রাখবে এই ধরনের প্রশ্নগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সব থেকে সহজ এগুলোর অ্যান্সার করা, ঠিক আছে। এবার চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20-তে কী বলেছে? বলেছে ইংরেজি গদ্য উচ্চারণে পড়বার সময় বা উচ্চস্বরে পড়বার সময় শিক্ষক শিক্ষিকা শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, যে শিশুরা উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, পড়তে সমস্যা হচ্ছে, এটিকে বলা যেতে পারে শিখনের অ্যাসেসমেন্ট, শিখনের জন্য অ্যাসেসমেন্ট, মানে এটা হচ্ছে লার্নিং ফর, এটা হচ্ছে লার্নিং অফ, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এটা চূড়ান্ত মূল্যায়ন,
নাকি নির্ণায়ক বা ডায়াগনস্টিক টেস্ট? সঠিক উত্তর কী হবে? যেহেতু এখানে সমস্যাটা আইডেন্টিফাই করা যাচ্ছে, কি করা যাচ্ছে? আইডেন্টিফাই করা যাচ্ছে, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট বা নির্ণায়ক যে পরীক্ষা রয়েছে সেটা। দেখো অপশন নাম্বার ডি, যে ডায়াগনস্টিক টেস্ট দিয়েছে এখানে। ঠিক আছে, সো এইভাবে করে কিন্তু দেখতে হবে। আর মনে রাখবে যে যে সমস্ত ডিসাবিলিটিসগুলো রয়েছে, যেগুলোর পয়েন্টসগুলো দিয়েছে তোমাদের প্রত্যেকে ক্লাসে করানো হয়েছে, এগুলো সবই যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা থেকে কোয়েশ্চেন কম বেশি আসছে। 30টা কোয়েশ্চেন মনে রাখবে, টপিক রিপিট না করলেও টপিকগুলো যেগুলো দিয়েছে সেখানগুলো থেকে প্রত্যেকটা থেকে একটা করে মিনিমাম কোয়েশ্চেন তারা করেছেই। এবারে দেখো প্রশ্ন নম্বর 21 বলছে, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে, মানে যেগুলো বিএড কলেজ বা ডিএলএড কলেজ রয়েছে, অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি কি? অনুশিক্ষণ মানে মাইক্রো টিচিং। শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান, পুনঃশিক্ষণের ধারণা প্রদান, শিক্ষণের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা, নাকি শিক্ষণ দক্ষতা সমূহের সংযুক্তিকরণ করা? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, শিক্ষণ দক্ষতা সমূহের সংযুক্তিকরণ করা। অপশন নাম্বার ডি, শিক্ষণ দক্ষতা সমূহ অর্থাৎ পড়ানোর যে ক্যাপাসিটি সেটা দক্ষতা সমূহের সংযুক্তিকরণ করা। ঠিক আছে, নাম্বার 22, সক্রিয় চিন্তন স্তর। সক্রিয় চিন্তন স্তরকে কি বলা হয়েছে? এখানে বলছে দ্য রিলেভেন্ট কোয়েশ্চেন করেসপন্ডিং টু রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং। ঠিক আছে, তো এখানে কোন প্রাসঙ্গিক প্রশ্নটা রয়েছে? বিড়াল এবং ইঁদুরের মধ্যে অত্যাবশ্যক পার্থক্যগুলি ব্যাখ্যা করো। ইংরেজিতে কাম, COME কাম ক্রিয়ার অতীতকালটা কি হবে? আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো, নাকি যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো? সক্রিয় চিন্তন স্তরের মধ্যে কোন প্রশ্নটা বা কোন প্রসঙ্গটা বা কোন প্রশ্নটা প্রাসঙ্গিক হবে? সক্রিয় চিন্তন মানে হচ্ছে যখন কোনো টপিকের উপরে বেসিক লেভেল থেকে একদম অ্যাক্টিভলি চিন্তা করা যাবে। তো সেক্ষেত্রে অপশন নাম্বার ডিটা এখানে ওরা অ্যান্সার নিয়েছে, যে যদি ইলিশ মাছ জলের বাইরে থাকতো, কন্ডিশনাল ব্যাপারটা, যেহেতু একটা কন্ডিশনাল ব্যাপারটা হচ্ছে, সেই কারণে সেখানে কিন্তু সক্রিয় চিন্তনটা চলে আসছে অপশন নাম্বার ডিতে। নেক্সট তালিকা করে দিয়েছে, তালিকার সঙ্গে তালিকা মেলাতে হবে। তালিকা 1, তালিকা 2 বলছে আত্মশ্রদ্ধার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, নিরাপত্তার চাহিদা, একাত্মতার চাহিদা। এখানে অপশনসগুলো দিয়ে দিয়েছে। সঠিক উত্তরটা নিয়ে তারপরে আমরা ব্যাপারটাকে বিচার করব। সঠিক উত্তর এখানে নেওয়া হয়েছে অপশন নাম্বার সি, অর্থাৎ প্রথমটা হচ্ছে শ্রদ্ধার চাহিদা হচ্ছে অন্যের কাছ থেকে স্বীকার বা স্বীকৃতি লাভ। নিজেকে শ্রদ্ধার চাহিদা মানে অন্যের কাছ থেকে শ্রদ্ধা লাভ, অন্যের কাছ থেকে স্বীকৃতি লাভ। তারপরে দিচ্ছে 3 নম্বর, আত্মপ্রতিষ্ঠার চাহিদা হচ্ছে আত্মসম্ভাবনার উপলব্ধি, মানে নিজের মধ্যে কী কী পসিবিলিটিস রয়েছে, করার ক্ষমতা রয়েছে, সেগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হওয়া। তারপরে দিচ্ছে 4 নম্বর, নিরাপত্তার চাহিদা, উদ্বেগ থেকে মুক্তি। আর একাত্মতার চাহিদাটা হচ্ছে অপশন নাম্বার 2, অর্থপূর্ণ সম্পর্ক। এখানে অপশন নাম্বার সিটা হচ্ছে সঠিক উত্তর দিয়েছে। তো যেগুলো তথ্য রয়েছে সেগুলো শুধুমাত্র পড়লেই হবে না, সেগুলোর সঙ্গে কী কী কোয়েশ্চেন, কী ধরনের কোয়েশ্চেন দিয়েছে সেই বিষয়টাকে কিন্তু পর্যালোচনা করতে হবে। কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো, কম্পিউটার সাক্ষরতার সঙ্গে প্রশিক্ষণের বা সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো সংযোগ শিখন, ধারণা শিখন, পদ্ধতিগত শিখন, তথ্যগত শিখন। কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটা কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, পদ্ধতিগত শিখন। অর্থাৎ একটা প্রসেস মেনে চলবে, তাই কি না? এখানে কি বলছে? প্রসিডিউরাল বা একটা প্রসেস মেনে চলবে। নেক্সট নম্বর 25, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে। কোনো একটা তুমি তথ্য দিয়েছো, যেমন আমি যদি ওইটাই বলি যে ইলিশ মাছ যদি জলের বাইরে থাকতো তাহলে অনেকক্ষণ তারা বাঁচতে পারতো বা কী হতে পারতো। তারপর তুমি একটা তথ্য দিয়েছো এবং বাচ্চাদেরকে কী করতে বলছো? একটা চিন্তা করতে বলছো সেই হিসাবে। তো যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে কি বলা হয়? মূর্ত চিন্তন, বিমূর্ত চিন্তন, অভিসারী চিন্তন, অপসারী চিন্তন। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অভিসারী চিন্তন, মানে কনভার্জেন্ট থিঙ্কিং। অপশন নাম্বার সি। ঠিক আছে,
কনভার্জেন্ট থিঙ্কিং। এবার মনে রাখবে যখন বাচ্চারা কী করছে, বাচ্চারা ভিন্ন রকমভাবে চিন্তা করছে, তখন সেটা কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং হয়ে যাবে। বিশেষ করে যারা সৃজনশীল বা ক্রিয়েটিভ বাচ্চা থাকে তারা কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং করে, ভিন্ন ভিন্ন রকমভাবে থিঙ্কিং করে। ঠিক আছে, এবারে কোয়েশ্চেন নাম্বার 26 বলেছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ঘাটতি ভিত্তিক ধারা বা ডেফিসিট বেসড অ্যাপ্রোচ এর প্রয়োগ অনুৎসাহিত করা হয়। অনুৎসাহিত করা মানে উৎসাহ না দেওয়া, অনুৎসাহিত করা মানে কি উৎসাহ প্রদান না করা বা উৎসাহ না দেওয়া, তাই না? তাহলে এর কারণটা কি? এটি শিক্ষকে শিক্ষার্থীর দুর্বলতাকে বাদ দিয়ে রাখার সুযোগ দেয়। দুর্বলতাকে বাদ দিয়ে রাখা মানে সেখানে কোনো রকম কোনো যে দুর্বলতা সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে বেছে নেওয়া, সেগুলো কিন্তু শেখায় না, দুর্বলতাকে বাদ দেওয়া। এটি শিক্ষককে শিক্ষণ সামগ্রীকে প্রয়োজন অনুসারে বাতিল করতে সুযোগ দেয়। এটি শিক্ষককে শিক্ষার্থীর শিখন বা সক্ষমতাকে যথাযথ গুরুত্বদানে সক্ষম করে তোলে না। এটি শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে গুরুত্বদানে সক্ষম করে তোলে। যেহেতু অনুৎসাহিত করা হয় বলেছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে এটি শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে যথার্থ গুরুত্বদানে সক্ষম করে তোলে। ঠিক আছে, নেক্সট নাম্বার 27, অভিজ্ঞতার তালিকা কি? নাটকলব্ধ অভিজ্ঞতা, প্রতিপাদন, নকল অভিজ্ঞতা, প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। তো বলছে এডগার ভেলের যে অভিজ্ঞতা শঙ্কুর সর্বোচ্চ 4টি স্তর রয়েছে সেটা ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। সঠিক উত্তরটাকে নিয়ে নেব, তারপরে দেখবো কি রয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। তো প্রথমে হচ্ছে প্রতিপাদন, তাহলে কি করতে বলেছে? 4টি স্তরের মধ্যে প্রথমে চলে আসছে প্রতিপাদন, তারপরে কি আসছে নাটক লব্ধ অভিজ্ঞতা, তারপরে চলে আসছে নকল অভিজ্ঞতা, তারপরে লাস্টে আসছে প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। নেক্সট নাম্বার 28 বলেছে একই শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45, একজন পেয়েছে তার ডাবল 90, তাহলে কি বলা যায়? প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ, প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ, দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নম্বর পেয়েছে, প্রথম জন দ্বিতীয় জনের থেকে 45 নম্বর কম পেয়েছে। তাহলে এখানে কোনটা বলা যেতে পারে? এখানে বলা যেতে পারে যে প্রথম জন দ্বিতীয় জনের থেকে 45 নম্বর কম পেয়েছে। ঠিক আছে, সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 29, কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয়। মানে কীরকম ভাষা ব্যবহার করা হবে সেটাকে কি বলা হয়? সিনট্যাক্স, প্র্যাগম্যাটিক্স, ফোনেটিক্স নাকি সিমান্টিক্স? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে প্র্যাগম্যাটিক্স, অপশন নাম্বার বি। আর এই সেটের 30টা কোশ্চেনের মধ্যে লাস্ট কোশ্চেন, আমরা এরপরে ইভিএসটাকেও আলোচনা কিন্তু করব। ঠিক আছে, ইভিএসটাকেও আমরা আলোচনা করব। ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো ড্যাশ, তাৎক্ষণিক প্রতিবার্তা, মানদণ্ড উল্লিখিত অভিক্ষা, নর্ম ভিত্তিক অভিক্ষা নাকি সংকেত প্রদান? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে নর্ম ভিত্তিক অভিক্ষা। তো মনে রাখতে হবে 2024-এ যারা প্রিপারেশন নিচ্ছ 2023-এর যে কোশ্চেনের লেভেল, কোশ্চেনের মান, সেটা মিনিমামভাবে ধরে নিয়ে কিন্তু এগোতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা অন্তত ভালো হবে সেইভাবেই। আর বিকাল 6টা থেকে যে কোয়েশ্চেন্সগুলো করানো হচ্ছে, তোমরা প্রথম থেকে যারা করছো তোমরা বুঝতে পারছো যে কী ধরনের কোয়েশ্চেন করানো হচ্ছে এবং কী ধরনের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।